আচ্ছা, নেক্সট দেখ ক্যাপাসিটিস অফ দ্য লাংসটা বাকি আছে। এখানে আমার আলাদা করে ড্র করে বা করে কিছু বোঝানোর নেই, এটা অনেকটা খুবই থিওরিটিক্যাল জিনিস, মুখস্থ করতে হবে। তো ক্যাপাসিটি অফ দ্য লাংস মানে কোথায় কতটা এয়ার থাকে মিলিলিটারে তুই যদি দেখিস, সেটা হচ্ছে ক্যাপাসিটি অফ দ্য লাংস। প্রথমটা হচ্ছে টাইডাল ভলিউম। ঠিক আছে, টাইডাল ভলিউম কি? তুই নর্মাল ফোর্সড না, জোর জবরদস্তি না, নর্মালি তুই যে ব্রিথ করছিস, তুই কতটা এয়ার নিলি আর কতটা এয়ার দিলি, সেটা কত? 500 মিলিলিটার। ইন অ্যান্ড আউট, আনফোর্সড কিন্তু লিখতে হবে এটা। নর্মাল কোয়াইট ব্রিদিং, কোনো ফোর্সফুলি না, চুপচাপ তুই যদি ব্রিথ করিস 500 মিলিলিটার তুই এয়ার নিচ্ছিস। ঠিক আছে। আচ্ছা, ডেড এয়ার স্পেস। ডেড এয়ার স্পেস হচ্ছে কিছু কিছু জায়গা আছে তোর যে এয়ারটা নাক দিয়ে হয়ে এয়ার পাইপ দিয়ে যাচ্ছে, এয়ার পাইপকে কী বলা হয়? ট্র্যাকিয়া। মনে আছে? ট্র্যাকিয়া থেকে তারপরে ব্রঙ্কাই হচ্ছে, প্রাইমারি ব্রঙ্কাই, সেকেন্ডারি ব্রঙ্কাই, টার্সারি ব্রঙ্কাই, ব্রঙ্কিওলস, এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোতে গ্যাসের ডিফিউশনটা খুব একটা মুভ করছে না। ঠিক আছে, মানে কি? এই ছোট ছোট জায়গাগুলোতে গ্যাসগুলো আটকে রয়ে যাচ্ছে, নতুন গ্যাস এক এক সময় ঢুকতে পারে না। এই প্যাসেজগুলো যে এয়ারগুলো ঢুকে থেকে যাচ্ছে, কোনো ডিফিউশন হতে পারছে না। কিছু কিছু পার্টিকুলার জায়গা আছে ব্রঙ্কাই, সব ব্রঙ্কাই না, তাহলে তো এয়ার প্যাসই হবে না। নতুন ব্রঙ্কাইগুলোতে যদি নতুন এয়ার না ঢোকে, তাহলে ব্রঙ্কাইগুলো অ্যালভিওলি, মনে আছে এয়ার স্যাক বালুনের মতো, অ্যালভিওলিতে তাহলে এয়ারই পাঠাবে না। এয়ার না পাঠালে তাহলে কি হবে? এয়ার না পাঠালে তাহলে তো আমাদের বডি নতুন অক্সিজেনই পাঠাবে না। সব না, ট্র্যাকিয়ার কিছু কিছু জায়গায় আর কিছু কিছু ব্রঙ্কাইতে কোনো ডিফিউশন অফ গ্যাস হয় না, সেই স্পেসটা ডেড হয়ে পড়ে থাকে, সেটা হচ্ছে ডেড এয়ার স্পেস, 150 মিলিলিটার। সাম টাইডাল এয়ার ইজ লেফট ইন রেসপিরেটরি প্যাসেজেস সাচ এস ট্র্যাকিয়া অ্যান্ড ব্রঙ্কাই where no diffusion of gases can occur. অ্যালভিওলার এয়ার হচ্ছে দ্য টাইডাল এয়ার কন্টেইনড ইন এয়ার স্যাক্স। অ্যালভিওলিতে যে এয়ারটা ঢুকে বসে থাকে, এই টাইডাল এয়ার, তুই যে নর্মাল ব্রিথ করছিস, অ্যালভিওলিতে যে এয়ারটা ঢুকে বসে থাকে সেটা হচ্ছে 350 মিলিলিটার। সবকটা অ্যালভিওলি, কিন্তু দুটো লাংসের সবকটা অ্যালভিওলিতে কত এয়ার ঢুকে বসে থাকে? 350 মিলিলিটার। ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এয়ার দ্যাট ক্যান বি ড্রন ইন ফোর্সিভলি ওভার অ্যান্ড অ্যাবাভ দ্য টাইডাল এয়ার। এবার তুই টাইডাল এয়ারটা কি? তুই নর্মাল ব্রিথ করলি হচ্ছে টাইডাল এয়ার, কিন্তু তুই টাইডাল এয়ার নেওয়ার পরও তুই যদি জোর করে আরও কিছুটা এয়ার ঢোকাতে চাস, ড্রন ইন মানে ঢোকাতে চাস, টাইডালের ওপরে তুই যদি আরও কিছুটা এয়ার জোর করে ঢোকাতে চাস, সেটা হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। ঠিক আছে, তাহলে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম কি? এয়ার দ্যাট ক্যান বি ড্রন ইন ফোর্সিভলি ওভার অ্যান্ড অ্যাবাভ দ্য টাইডাল এয়ার। টাইডাল এয়ারের পর কতটা এয়ার তুই ঢোকাতে পারবি এক্সট্রা? 3000 মিলিলিটার। ঠিক আছে। ইন্সপিরেটরি ক্যাপাসিটি, নর্মাল, এবার তুই সব এয়ার বের করে দিলি, এক্সপিরেশন মানে কি? সব এয়ার তুই বের করে দিলি, এক্সপিরেশনের পর তুই কতটা এয়ার নিতে পারছিস? ইনস মানে সবই এয়ার ঢোকানোর ব্যাপার, কিন্তু তুই নর্মাল একটা এক্সহেল করার পর তুই কতটা এয়ার ব্রিথ করতে পারছিস? ফোর্সিভলি নয়। ঠিক আছে, তুই সরি এটা ফোর্সিভলি নিয়ে। ইন্সপিরেটরি ক্যাপাসিটি হচ্ছে তুই এক্সপিরেশন করে দিলি মানে এক্সহেল করে দিলি, যা বের করার বের করে দিলি, তোর লাংসটা এখন পুরো চিপটে গেছে। এইবার তুই নর্মাল এয়ার নিলি, একটু ভেতরে ঢোকালি, শুধু নর্মালি না, এক্সট্রা জোর করেও ঢোকালি, তাহলে ওই টোটাল এয়ারটা যেটা নর্মাল হালকা করে ঢুকিয়েছিস আর যেটা জোর করে এক্সট্রা ঢুকিয়েছিস, পুরো এয়ারটাকে নিয়ে কথা হয় 3500 মিলিলিটার। টোটাল ভলিউম অফ এয়ার আ পারসন ক্যান ব্রিথ ইন আফটার আ নর্মাল এক্সপিরেশন। নর্মাল এক্সহেল করে দেওয়ার পর কতটা এয়ার তুই, নর্মাল কথাটা কেন বলা আছে বলতো? কারণ তুই ফোর্সড এক্সপিরেশনও করতে পারিস। এখানে ফোর্সড লেখা নেই, নর্মাল লেখা আছে। ফোর্সড এক্সপিরেশন হলে কিন্তু আরও তুই এয়ার বের করতে পারবি, জোর জবরদস্তি, সেই প্রাণায়ামে যেরকম আমরা জোর জবরদস্তি এয়ার বের করি সেরকম, কিন্তু এটা ফোর্সড এক্সপিরেশন নয়, এটা নর্মাল এক্সপিরেশন। ঠিক আছে, তো নর্মালি এয়ার বের করার পর, জোর করে না, নর্মাল এয়ার বের করার পর তুই কতটা এয়ার নর্মাল নিবি আর কতটা এয়ার জোর করে নিতে পারবি, সবটা নিয়ে 3500 মিলিলিটার। ঠিক আছে,
এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম হচ্ছে তুই নর্মাল এক্সপায়ার করলি, যা বের করার বের করলি, কিন্তু তুই আরও জোর করেও কিছুটা বের করতে পারবি। কতটা তুই জোর করে বের করতে পারবি? এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এয়ার দ্যাট ক্যান বি ফোর্সিবলি এক্সপেলড আউট আফটার নর্মাল এক্সপিরেশনের পর কতটা তুই জোর করে বের করতে পারবি, সেটা হচ্ছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম 1000 মিলিলিটার। ঠিক আছে। ভাইটাল ক্যাপাসিটি কি? দ্য ভলিউম অফ এয়ার দ্যাট ক্যান বি টেকেন ইন অ্যান্ড এক্সপেলড আউট বাই ম্যাক্সিমাম ইন্সপিরেশন। মানে কি, তুই নর্মাল ইন্সপিরেশন করলি, আরও জোর করে ইন্সপিরেশন করলি, সেই একটা নর্মাল এক্সপিরেশন করলি, আরও জোর করে এক্সপিরেশন করে দিলি, সেই একটা। এই গোটা ভলিউম অফ এয়ার যতটা তুই ম্যাক্সিমাম ইন নিতে পারবি আর ম্যাক্সিমাম আউট দিতে পারবি, ঠিক আছে, ম্যাক্সিমাম আউট দিতে পারবি, সেটা হচ্ছে 4500 মিলিলিটার। ঠিক আছে। রেসিডুয়াল ভলিউম, তুই জোর করে ব্রিথ করে দেওয়ার পর, তুই জোর করে ধর সব এয়ার বের করে দিলি, জোর করে নাক একদম ঝেড়ে লাংস পুরো ঝেড়ে লাংস কন্ট্রাক্ট করে সব এয়ার তুই বের করে দিলি, কিন্তু সব এয়ার বের করার পরও কিছু কিছু জায়গায় আমাদের বডিতে এয়ার আটকে রয়ে যায়, কিছু কিছু জায়গায় এয়ার আটকে রয়ে যায়, সেইটাকে বলা হয় রেসিডুয়াল ভলিউম। সাম এয়ার ইজ অলওয়েজ লেফট ইন দ্য লাংস ইভেন আফটার ফোর্সিবলি ব্রিদিং আউট, দিস ইজ দ্য লেফট ওভার এয়ার 1500 মিলিলিটার। আর টোটাল লাং ক্যাপাসিটি, যে দুটো লাংসে ম্যাক্সিমাম এয়ার কতটা ধরতে পারবে, এই লাঙেও ম্যাক্সিমাম, দুটো লাঙে ম্যাক্সিমাম এয়ার ভলিউম কতটা ধরে রাখতে পারবে, দুটো লাং মিলে 6000 মিলিলিটার। ঠিক আছে, 6000 মিলিলিটার। আচ্ছা, হয়ে গেল। এই বক্সটা দেখবি আরও ভালো করে বুঝতে পারবি, এটার সাথে এটা ভালো করে ঠান্ডা মাথায় বইটা নিয়ে বসে এটার সাথে এটা কম্পেয়ার করবি, আরও ভালো করে ক্লিয়ার হবে। এটা আমি বোঝালেও বুঝবি না, এটা নিজেকে দেখতে হবে, নিজেকে ঠান্ডা মাথায় বক্সটা ভালো করে দেখবি এটার পড়ার পর। আচ্ছা, নেক্সট হচ্ছে ইন্সপায়ার্ড এয়ার ভার্সেস এক্সপায়ার্ড এয়ার, কী ডিফারেন্স আছে। এটা আমি আরেক জায়গাতেও সেই মনে হয় রেসপিরেশন প্ল্যান্সেও বলেছিলাম, যে আমি যে এয়ারটা নিচ্ছি, ইনহেল করছি, এমন না শুধুমাত্র অক্সিজেন ইনহেল করছি, এটা বলা ভুল। বিকজ আমি বেছে বেছে অক্সিজেন মলিকিউলসগুলো নাক দিয়ে ঢোকাচ্ছি না, আমি গোটা এয়ারটাই ঢোকাচ্ছি। হ্যাঁ, এমন বলতে পারিস যে যেই এয়ারটা আমি ঢোকাচ্ছি সেটাতে অক্সিজেন বেশি আছে, কার্বন ডাইঅক্সাইড কম আছে। আর যেই এয়ারটা আমি বডি থেকে বের করছি সেটাতে কার্বন ডাইঅক্সাইড বেশি। কেন বেশি? বিকজ ভেতরে অনেক কাজকর্ম চলেছে, সেলসগুলো রেসপায়ার করেছে, অক্সিজেন নিয়েছে, কার্বন ডাইঅক্সাইড বের করেছে। তো অত কার্বন ডাইঅক্সাইড যখন একসাথে জমা হচ্ছে, তো তখন তোর বডি থেকে বেশি কার্বন ডাইঅক্সাইড তো বেরোবেই। তো সেইটা বলতে পারিস যে যেই এয়ারটা আমি নিচ্ছি সেখানে অক্সিজেন বেশি, কার্বন ডাইঅক্সাইড কম, যেই এয়ারটা আমি বের করছি কার্বন ডাইঅক্সাইড বেশি আর অক্সিজেন কম। ঠিক আছে। দ্য এয়ার ইনসাইড দ্য লাংস ইজ নেভার রিপ্লেসড কমপ্লিটলি, ইট ইজ অলওয়েজ, অবভিয়াসলি তুই যখন এয়ারটা বের করছিস তোর লাংস থেকে, ধর তুই এয়ার, আমি নিঃশ্বাস নিলাম, জোরে নিঃশ্বাস নিলাম, আমি এবার এয়ারটা বের করলাম, তোর কি মনে হয় যা যা আমি নিঃশ্বাস নিয়েছিলাম পুরোটা এয়ার 100% আমি বের করে দিলাম? সম্ভব নয় সেটা। আওয়ার লাংস ক্যান নট এভার বি কমপ্লিটলি কমপ্রেস, তাহলে তো পুরো চিপকে যাবে, ওরকম হয় না। পুরো এয়ার কখনো বেরিয়ে যায় না, কিছুটা এয়ার বেরোয়, কিছুটা এয়ার রয়ে যায়। আবার নতুন এয়ার ঢুকলো, মিক্স করে গেল এয়ারটা, তাহলে প্রত্যেকবার যখন এয়ার ঢুকছে পুরনো এয়ারের সাথে সেটা মিক্স হয়ে যাচ্ছে, তাহলে সেটা প্রত্যেকবার কি হচ্ছে? মিক্সচার। ঠিক আছে। The air inside the lungs is never replaced completely. It is always a mixture of the air left inside and the air inspired. In other words, the air in the lungs is only becoming better and worse with each inspiration and expiration. Inspire করছি, এয়ারটা বেটার হচ্ছে, অক্সিজেন বেশি হচ্ছে, যেই এক্সপায়ার করে দিচ্ছে এয়ারটা একটু ওয়ার্স হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তাছাড়া আর কিছুই না, প্রত্যেকবারই সাইকেলটা রিপিট হয়ে যাচ্ছে। তো কোয়ালিটি ওয়াইজ the expired air differs from inspired air in the following respects. It contains less oxygen. এটা কি এক্সপায়ার্ড এয়ার, যেটা তুই বের করছিস সেটাতে তো কম অক্সিজেন। কেন? তোর বডিতে প্রত্যেকটা সেল রেসপায়ার করে কি বের করেছে? কার্বন ডাইঅক্সাইড। তো প্রত্যেকটা সেলের কার্বন ডাইঅক্সাইড তুই যদি জড়ো করে বের করতে চাস, তাহলে তোর নাক দিয়ে কি বেরোবে? অবভিয়াসলি এয়ার এমন বেরোবে which is very rich in carbon dioxide.
It contains less oxygen, it contains more carbon dioxide, it contains more water vapor, it is warmer. এয়ার যেটা বের করছিস তুই যদি সামনে হাতটা রাখিস তোর নাকের সামনে তুই বুঝতে পারবি এয়ারটা কি ওয়ার্মার. ইট মে কন্টেন সাম ব্যাকটেরিয়া. ঠিক আছে. আচ্ছা, নেক্সট হচ্ছে এফেক্ট অফ অল্টিটিউড অন ব্রিদিং. তুই যখন উঁচু জায়গায় যাস, পাহাড়ের এলাকায় যাস, তোর ব্রিদিংয়ের ওপর কি ডিফারেন্স হয়? অবভিয়াসলি একটা ডিফারেন্স হয়. আমাদের কিন্তু কষ্ট হয় যত আমরা অল্টিটিউডে, যত আমরা ওপরে যাই তত ব্রিদিংয়ে কষ্ট হয়. কেন? যত আমরা ওপরে যাই আমাদের অক্সিজেন কন্টেন্ট অনেকটা কমে যায়. অক্সিজেন কন্টেন্ট কি হয়? কমে যায়. বিকজ অ্যাটমসফিয়ার তো যত উপরে যাচ্ছিস তত ডাইলিউট হয়ে যাচ্ছে, তত পাতলা হয়ে যাচ্ছে, তো অক্সিজেনটাও কমে যায়. ওই জন্য মাউন্টেন ক্লাইম্বার্সরা অক্সিজেন নিয়ে যায়, নিশ্চয়ই জানিস. আচ্ছা, তো একটা লেভেলে গিয়ে 4500 মিটার্স ওপরে চলে যাওয়ার পর তুই এয়ার সিকনেস ফিল করবি, তোর অক্সিজেন ডেফিসিয়েন্সি হবে. ঠিক আছে, তোর মাথা ফাতা যন্ত্রণা করবে, তোর মাসেলস ঠিকঠাক কাজ করবে না. ঠিক আছে, এই জিনিসগুলো হতে থাকবে. এখানে দুটো প্রবলেমের কথা দেওয়া আছে, দুটো ইলনেস, দুটো সিচুয়েশনের কথা বলা আছে, হাইপক্সিয়া, অ্যাসফাইজিয়েশন. হাইপক্সিয়াটা কি? হাইপক্সিয়াটা হচ্ছে তুই হয়তো একই জায়গায় বসে বসে অনেকক্ষণ ধরে কোনো কাজ করছিস, বা এমন কোনো তুই রুমে বসে আছিস, তুই এমন কোনো রুমে বসে আছিস যেখানে কোনো ভেন্টিলেশন নেই, এয়ারটা বেরোতে পারছে না, এয়ারটা ঢুকতে পারছে না. তুই একই এয়ার, ওই ঘরের মধ্যে সেম এয়ারটাকে তুই বারবার ইনহেল করছিস, বারবার এক্সহেল করছিস, বারবার ইনহেল বারবার এক্সহেল করছিস. আস্তে আস্তে সেই এয়ারটাতে এমনিতেই অক্সিজেন কমে যাচ্ছে. ঠিক কি না? যদি এয়ার যদি বাইরে থেকে না ঢুকতে পারে ঘরটার মধ্যে, এই অক্সিজেন আপনা আপনি কমে যাচ্ছে, আর তুই সেই অক্সিজেন ডেফিশিয়েন্ট এয়ারটাকে বারবার ইনহেল করছিস. তার মানে সেই অক্সিজেন ডেফিশিয়েন্ট এয়ারটাকে নিচ্ছিস. অক্সিজেন ডেফিশিয়েন্ট এয়ার নেওয়ার জন্য তোর প্রত্যেকটা বডি সেলস, প্রত্যেকটা বডি টিস্যুতে অক্সিজেন কমে যাচ্ছে. এইটাকে, এই যে প্রবলেমটা হয় সেটাকে বলা হয় হাইপক্সিয়া. ঠিক আছে, এটা অনেক উঁচুতে চলে গেলে, অনেক হাই মাউন্টেন্স বা হাই অল্টিটিউডে চলে গেলেও হতে পারে, কারণ ওখানেও তো অক্সিজেন লো প্রচুর এয়ারে, তো হাইপক্সিয়া তখনও হতে পারে. তাহলে হাইপক্সিয়া কি? বইতে দেখ, হাইপক্সিয়া ইজ দ্য ডেফিসিয়েন্সি অফ অক্সিজেন রিচিং ইন দ্য টিস্যুস. It may result due to sitting for long hours in a crowded room with poor ventilation. It may also be experienced at high altitudes where the oxygen content of the air is low. ঠিক আছে. আচ্ছা, অ্যাসফাইজিয়েশনের মানে হচ্ছে তুই ধর কোনো কারণে এমন জায়গায় আছিস কার্বন ডাইঅক্সাইড বেশি, আইদার কার্বন ডাইঅক্সাইড বেশি বা তোকে জোর জবরদস্তি অক্সিজেন ঢোকাতে দিচ্ছে না তোর বডিতে, জোর জবরদস্তি তোর বডিতে অক্সিজেনটা কাট করে দেওয়া হয়েছে. কাট মানে কি? অক্সিজেনটা ঢুকতে দেওয়া হচ্ছে না, ফোর্সিবলি. তো যার জন্য কি হচ্ছে, তোর বডিতে অক্সিজেন ডেফিসিয়েন্ট তো হচ্ছেই, কার্বন ডাইঅক্সাইড অ্যাকিউমুলেশন বডিতে হয়ে যাচ্ছে. কারণ আমি বলছি না বারবার যে প্রত্যেকটি যখন অক্সিজেন ঢোকাচ্ছিস তোর প্রত্যেকটা সেল কিন্তু রেসপায়ার করে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করছে, সেই কার্বন ডাইঅক্সাইডটা বারবার অ্যাকিউমুলেট করছে. তুই যদি সেই কার্বন ডাইঅক্সাইডটা না বেরোতে দিস, তুই যদি নাক দিয়ে সেই কার্বন ডাইঅক্সাইডটা না বেরোতে দিস, সেই সব কার্বন ডাইঅক্সাইড অ্যাকিউমুলেট করে বডির মধ্যেই রয়ে যাবে, উইচ ইজ ভেরি টক্সিক ফর আওয়ার বডি. তো কোনো কারণে যদি কোনোভাবে তোর নিঃশ্বাস প্রশ্বাসটা বন্ধ হয়ে যায়, অক্সিজেন সাপ্লাই কমে তো যাচ্ছেই, তার সাথে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে, তখন এটাকে বলা হয় অ্যাসফাইজিয়েশন. ঠিক আছে, অ্যাসফাইজিয়েশন কি? ইট ইজ আ কন্ডিশন ইন উইচ দ্য ব্লাড বিকামস মোর ভিনাস. ভিনাস মানে কি? টক্সিক বলতে পারিস, বা কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়াকে ভিনাস বলে. By accumulation of more carbon dioxide and the oxygen supply is diminished. This may result due to several causes such as strangulation. Strangulation মানে কেউ গলা টিপে ধরে যদি এয়ারটা ঢুকতে না দেয়, ঠিক আছে, সেটাকে বলা হয় strangulation, drowning or any obstruction in the respiratory tract. Death follows if the cause is not removed quickly. Artificial respiration is helpful in some cases. Artificial respiration মানে হয়তো অনেকক্ষণ ধরে ওর কার্বন ডাইঅক্সাইড অ্যাকিউমুলেট করে গেছে, ওকে যদি এখন অক্সিজেন সিলিন্ডার দিয়ে, অক্সিজেন মাস্ক দিয়ে জোর মানে আর্টিফিশিয়ালি অক্সিজেন ঢোকানো হয়, তাহলে সে বেঁচে যেতে পারে. যদি কার্বন ডাইঅক্সাইড লিমিটের বেশি অ্যাকিউমুলেট করে যায় বডিতে, তাহলে ডেথ মে ফলো. ঠিক আছে. আচ্ছা, নেক্সট হচ্ছে এই এক্সপেরিমেন্টগুলো শুধু বাকি আছে. ভেরি সিম্পল এক্সপেরিমেন্টস অন ব্রিদিং অ্যান্ড রেসপিরেশন. টু ডিমনস্ট্রেট দ্যাট ওয়াটার ইজ লস্ট ডিউরিং ব্রিদিং, এটা তো কিছুই না. তোর তুই যদি ব্রিথ করিস একটা সারফেসে,
তোর স্পেশালি এটা এসি রুমে হয়। ব্রিথ করার পর কি হয়, তুই একটা গ্লাসের ওপর যদি ব্রিথ করিস, গ্লাসের ওপর ছোট ছোট ওয়াটার ড্রপলেটস কনডেন্স করে যায়। তার মানে কি, তোর নাক থেকে মুখ থেকে কি বেরোচ্ছে, ওয়াটার বেরোচ্ছে। তো এটাই তোকে কি প্রুফ করে দিল, যে ওয়াটার ইজ লস্ট ডিউরিং ব্রিদিং। আচ্ছা, টু ডিমনস্ট্রেট দ্যাট কার্বন ডাইঅক্সাইড ইজ গিভেন আউট ইন ব্রিদিং, সেট আপ এন অ্যাপারেটাস অ্যাজ শোন ইন ক্লিপ সি ইজ ওপেন, ক্লিপ ডি ইজ ক্লোজড। আচ্ছা, কি অ্যাপারেটাসটা? কিছুই নেই, কিছুই নেই। এখানে তুই যদি, এখানে দুটো টিউব নেওয়া, বিকারে জল নেওয়া আছে, লাইম ওয়াটার নেওয়া আছে, এখানে লাইম ওয়াটার নেওয়া আছে, ঠিক আছে। তুই এখান দিয়ে কি করছিস, প্রথমে এখান থেকে এয়ার ঢোকানো হচ্ছে, ঠিক আছে, প্রথমে এখান দিয়ে এয়ার ঢোকানো হচ্ছে। এখানে কি দেখ, দুটো ক্লিপ দেওয়া আছে, এই ক্লিপগুলো ইম্পর্টেন্ট, ক্লিপ সি, ক্লিপ ডি, এগুলো আটকে দেওয়ার জন্য, ঠিক আছে, ওপেনিং আটকে দেওয়ার জন্য। ভালো করে শুনবি, এখান দিয়ে এয়ার ঢুকছে, অ্যাটমসফেরিক এয়ার, কিন্তু এটা এখানে লিখে রাখতে পারিস যদি বইতে চাস, অ্যাটমসফেরিক এয়ার এখান দিয়ে ঢুকছে, ঠিক আছে। এখান দিয়ে ঢুকলো, প্রথমে দেখ এখান দিয়ে ঢুকে কোথায় যাবে, অবভিয়াসলি এখানে যাবে, এখানেও লাইম ওয়াটার আছে, এখানেও লাইম ওয়াটার আছে, ঠিক আছে, এখানে লাইম ওয়াটারে যাবে এয়ারটা, আর বাদ বাকি যে এয়ারটা এখান দিয়ে বেরিয়ে এখানে যাবে টু মাউথ। তুই এখানে তোর মুখটা আটকে রাখবি, ঠিক আছে। এক্সপেরিমেন্ট শুরু করার পর প্রথমে কি করবি, প্রথমে এই ক্লিপটা আটকে রাখবি, মানে এইটার মুখটা বন্ধ করে দিবি যাতে এখানে কোনো এয়ার না ঢোকে। এই ক্লিপটা খোলা থাকবে, এই ক্লিপটা বন্ধ থাকবে। তারপরে তুই মাউথ দিয়ে জোরে জোরে এয়ার দিবি না, ইনহেল করবি। এয়ার জোরে জোরে তুই এখান দিয়ে ইনহেল করবি। তুই যে এয়ারটা ইনহেল করছিস, সেই এয়ারটা কোথা দিয়ে ঢুকবে তোর মনে হয়? তুই যে জোরে জোরে এয়ার তোর বডির মধ্যে নিচ্ছিস, সেই এয়ারটা কোথা দিয়ে ঢুকবে? এখানে তো বন্ধ আছে, তাহলে নিশ্চয়ই এখান দিয়ে ঢুকছে। এখান দিয়েও না, অ্যাকচুয়ালি এখান দিয়ে না, কোন এয়ারটা তুই জোরে জোরে নিচ্ছিস? দেখ এই এয়ারটা, দিস এয়ার, এই যে এই এয়ারটা যে এটা দিয়ে ঢুকছে, দেখ এখানে একটা অ্যারো দেওয়া আছে, এই এয়ারটা তুই নিচ্ছিস তো, বিকজ বাইরের এয়ারটা তুই নিতে পারবি না, বাইরের এয়ারটা সোজা চলে যাচ্ছে জলের মধ্যে। সো উইচ এয়ার আর ইউ ইনহেলিং? ইউ আর ইনহেলিং দিস এয়ার, যেটা এখানে আছে, ওকে, সেই এয়ারটা তুই ইনহেল করলি, ওকে ফাইন। তুই দেখবি এখানে লাইম ওয়াটারটা অত ফাস্ট মিল্কি হয়নি, তুই ইনহেল করে নিয়েছিস, এবার এয়ারটা তুই শরীরের মধ্যে ধরে রাখ, ছাড়বি না। এবার তুই এই ক্লিপটা আটকে দিবি, এই ক্লিপটা খুলবি, নাও ইউ উইল ওপেন দিস ক্লিপ। এবার তুই এয়ারটা এক্সহেল করবি, ছাড়বি এয়ারটা। যেই তুই এয়ার ছাড়বি, এয়ারটা তো এখানে আর যেতে পারবে না, বিকজ তুই এখানটা বন্ধ করে দিয়েছিস। তুই এখানের ক্লিপটা খুলেছিস, তুই যা যা এয়ার ছাড়বি, সব এয়ার এইখানে এসে ঢুকবে, অ্যান্ড ইউ উইল সি দ্য লাইম ওয়াটার উইল টার্ন মিল্কি ভেরি ফাস্ট। তার মানে কি, তুই যে এয়ারটা এক্সহেল করছিস বা এক্সপায়ার্ড এয়ারে অনেক বেশি কার্বন ডাইঅক্সাইড আছে দেন ইন্সপায়ার্ড এয়ার। ইন্সপায়ার্ড এয়ার মানে কি, তুই কোন এয়ার ইন্সপায়ার করছিস, তুই কোন এয়ার ইনহেল করছিস? অ্যাটমসফেরিক এয়ার। তাছাড়া কি আর কোনো এয়ার ইনহেল করছিস? কোন এয়ার ইনহেল করছিস? ইউ আর ইনহেলিং অ্যাটমসফেরিক এয়ার। তো এখানেও লাইম ওয়াটারের মধ্যে কি ঢুকছে? অ্যাটমসফেরিক এয়ার। অ্যাটমসফেরিক এয়ারের মধ্যেও কার্বন ডাইঅক্সাইড আছে, তো এই লাইম ওয়াটারও মিল্কি হবে, বাট এই লাইম ওয়াটারটা অনেক বেশি ফাস্ট মিল্কি হবে, বিকজ এটা আমাদের বডি থেকে এক্সপায়ার্ড এয়ার, আর বডির যত ওয়েস্ট কার্বন ডাইঅক্সাইড সব একসাথে বেরোচ্ছে, তাই ওর মধ্যে এক্সপায়ার্ড এয়ারের মধ্যে কার্বন ডাইঅক্সাইড অনেক বেশি। দিস ইজ টু ডিমনস্ট্রেট যে লাইম ওয়াটারটা এখানে অনেক বেশি তাড়াতাড়ি মিল্কি হবে, যা তার মানে কি আমাদের এক্সপায়ার্ড এয়ারে অনেক বেশি কার্বন ডাইঅক্সাইড আছে, ঠিক আছে। ভালো করে তারপরে পড়ে দেখবি, আমার যদি না বুঝতে পারিস ভিডিওটা আবার শোন, আবার শুনে পর বুঝে যাবি, ঠিক আছে। সেট আপ অ্যান অ্যাপারেটাস অ্যাজ শোন ইন দিস ফিগার, ক্লিপ সি ইজ ওপেনড, ক্লিপ ডি ইজ ক্লোজড, এয়ার ইজ সাকড ইন বাই দ্য মাউথ থ্রু দ্য টিউব অ্যাট দ্য সেন্টার। সাকড ইন, টানছিস এখান দিয়ে, এখানে টানছিস, দেখ দুটো অ্যারো আছে, প্রথমে এয়ার টানবি, তারপরে এয়ার ছাড়বি, দুখানে অ্যারো আছে ওই জন্য। এয়ার ইজ সাকড ইন বাই দ্য মাউথ থ্রু দ্য টিউব অ্যাট দ্য সেন্টার, অ্যাটমসফেরিক এয়ার রাশেস ইন ফ্লাস্কে, ফ্লাস্কেতে কি ঢুকছে? অ্যাটমসফেরিক এয়ার। বাবলিং থ্রু দ্য লাইম ওয়াটার, এয়ার ঢুকলেই, জলের মধ্যে এয়ার ঢুকলে কি হয়? বাবলস ফর্ম হয়,
bubbling through the lime water. Next, clip C is closed and clip D is open and the exhaling air is blown through the same central tube. এবার তুই exhale করছিস একই central tube দিয়ে. This time the air is forced into flask B. এবার তো এই ক্লিপটা তুই বন্ধ করে দিয়েছিস, তাহলে তোর exhaled air কোথা দিয়ে ফোর্স করা হচ্ছে? into flask B. This process is repeated about 10 times. অনেকবার রিপিট করা হচ্ছে, বারবার তুই এয়ার নিবি, বারবার তুই এয়ার ছাড়বি, বারবার তুই এয়ার নিবি, বারবার এয়ার ছাড়বি, 10 বার এরকম করা হবে। The lime water in flask B turns milky much faster than in flask A. This proves that the expired air contains more carbon dioxide than the inspired air. ঠিক আছে? না বুঝলে আবার একবার দেখে নিস। To demonstrate the action of the diaphragm during breathing. ডায়াফ্রামটা কিভাবে উঠছে, কিভাবে নামছে সেটা। ঠিক আছে? এটাতেও ছবিটা ভালো করে দেখ, অ্যাজ আই এম এক্সপ্লেনিং, ছবিটা খুব ভালো করে দেখ, তবে বুঝবি। আচ্ছা, এখানে দেখ, এটা একটা বেল জার, এটাকে বেল জার বলা হয়। ঠিক আছে? বেল জারের নিচটা কাঁচ দিয়ে বানানো নয়, দেখ ক্লথ, কোনো কাপড় দিয়ে বানানো, কাপড় না, রাবার দিয়ে বানানো, ওই জন্য এক্সপ্যান্ড করতে পারবে, রাবার শিট দিয়ে বানানো। আচ্ছা, আমি যদি রাবার শিটটা এভাবে রাখি তাহলে বেল জারের ভলিউম কত? এতটা। আমি যদি রাবার শিটটা নিচে নামিয়ে নিই, বেল জারের ভলিউম কতটা হয়ে গেল? এতটা। তাহলে বুঝতে পারছিস ভলিউম বেড়ে যাচ্ছে বেল জারের, স্পেস বেড়ে যাচ্ছে বেল জারের। রাবার শিটটা যদি ফ্ল্যাট হরাইজন্টাল থাকে এতটা ভলিউম, রাবার শিটটা যদি ধরে আমি টেনে নামিয়ে দিই এতটা ভলিউম। হোয়াট ডিড আই টেল ইউ? ভলিউম বেড়ে গেলে একই এয়ার মলিকিউলস কি হচ্ছে? স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে। সেম এয়ার মলিকিউলস তাহলে কম্প্যারেটিভলি কমে যাচ্ছে, তাহলে এয়ার প্রেশার কি হবে? ভেতরে কমে যাবে। এয়ার প্রেশার ভেতরে যদি কমে যায়, বাইরের অ্যাটমসফিয়ারিক প্রেশার তো একই আছে, সে তো বেশিই আছে, তাহলে ইকুয়াল করার জন্য বাইরের অ্যাটমসফিয়ারিক প্রেশার ঠেলে এয়ার ভেতরে ঢুকিয়ে দেবে। আমার যদি শরীরের ভেতর প্রেশার কমে যায় আর বাইরের প্রেশার যদি বেশিই থাকে, অ্যাটমসফিয়ারিক প্রেশারটা ইকুয়াল করার জন্য ঠেলে এয়ার আমার বডির ভেতরে ঢুকিয়ে দেবে। সেম কেস ওভার হিয়ার, আমি যেই এখানটা এক্সটেন্ড করছি, স্পেস বেড়ে যাচ্ছে, ভলিউম বেড়ে যাচ্ছে, এয়ার মলিকুলস কম্প্যারেটিভলি কমে যাচ্ছে, এয়ার প্রেশার ভেতরে কমে যাচ্ছে, কিন্তু বাইরের অ্যাটমসফিয়ারিক প্রেশার সেম আছে। অ্যাটমসফিয়ারিক প্রেশার এয়ার ঠেলে ঠেলে ভেতরে ঢোকাচ্ছে, এই যে এখান দিয়ে ঠেলে ভেতরে ঢোকাচ্ছে, ঠেলে ঢোকাতে দুটো বেলুনের মধ্যে এয়ার ঢুকে যাচ্ছে। দিস ইজ ইন্সপিরেশন। ইন্সপিরেশনে এটাকে ডায়াফ্রাম ভাব, এটাকে তুই ডায়াফ্রাম ভাব। ডায়াফ্রামটা নিচের দিকে নেমে আসে, নিচের দিকে নেমে আসলে থোরাসিক ক্যাভিটির ভলিউমটা বেড়ে যায়, এয়ার প্রেশার কমে যায়, বাইরে দিয়ে এয়ার জোর করে ঢোকে। ডায়াফ্রাম তারপরে কি হয়ে যায়? ওপরের দিকে উঠে গিয়ে আবার ডোম শেপড হয়ে যায়, এই জন্য রাবার শিটটাকে ঠেলে ওপরে পাঠিয়ে দিয়েছে, এটাকে ডায়াফ্রাম হিসাবে ধরছে। ডায়াফ্রামটা আবার ডোম শেপড হয়ে গেল, বেল জারের ভলিউম কমে গেল, এয়ার প্রেশার, ভলিউম কমে গেলে এয়ার মলিকিউলস কম্প্যারেটিভলি বেড়ে যাবে, এয়ার প্রেশার কমে গেল, এয়ার প্রেশারটা বেড়ে গেল, যেহেতু ভলিউম কমে গেছে এয়ার প্রেশার বেড়ে গেল। যেই এখানে প্রেশার অনেক বেশি, এয়ার নিতে পারছে না, এত প্রেশার নিতে পারবে না, প্রেশারটাকে কমানোর জন্য এয়ারকে ঠেলে বাইরে বের করে দেবে। যেই এয়ার প্রেশার বেড়ে যাবে, এয়ারটাকে ঠেলে বাইরে বের করে দেবে, যেই ঠেলে বের করে দেবে বেলুনগুলো আবার চেপটে যাবে। ঠিক আছে? To demonstrate the action of the diaphragm during breathing, set up an experiment. The rubber sheet tied round the bottom edge of the bell jar represents the diaphragm. When the sheet is pulled downward, শিটটাকে যখন নিচের দিকে নামানো হচ্ছে, ভলিউম অনেকটা বেড়ে যাচ্ছে, বেল জারের প্রেশার কমে যাচ্ছে। The rubber balloons are expanded by the air rushing in through the tube at the top. When the sheet is pushed upward, the balloons collapse again due to collapse মানে চেপটে যায়, due to the air rushing out. The balloons represent the two lungs. ঠিক আছে? To measure the volume of expired air, নেক্সটটা এখানে কি করা হচ্ছে? বলছে তুমি খুব এয়ার নাও, তোমার চেস্ট লাংসের ভেতরে প্রচুর এয়ার নাও, জোরে নিঃশ্বাস নে, জোরে নিঃশ্বাস নিলে কি হবে? চেস্টটা ফুলে বেরিয়ে আসবে। ঠিক আছে? ফুলে বেরিয়ে আসবে, অনেক এয়ার নিয়ে নিলি তুই লাংসের মধ্যে। এবার তোকে বলছে ব্লো করতে, এই যে এই টিউবটা দিয়ে কি বলছে? ব্লো করতে, জোরে ব্লো করো, অ্যাজ মাচ অ্যাজ পসিবল জোরে ব্লো করো। ঠিক আছে?
জোরে ব্লো করলে কি হবে, এত বেশি তুই জোরে ব্লো করবি, এই এখান দিয়ে এয়ারটা বেরোবে তো, এত বেশি তুই জোরে ব্লো করবি যে এখান দিয়ে কি বেরিয়ে যাবে, ওয়াটার বেরিয়ে যাবে। যতটা ওয়াটার, এই যে এখান দিয়ে ঠেলে ওয়াটার বেরোবে, এখান দিয়ে এয়ার, এখানে ওয়াটার বেরোবে, যতটা ওয়াটার বেরোবে তুই যদি সেই ভলিউমটা মাপিস তুই বুঝতে পারবি অতটা ভলিউম অফ এয়ার তুই নিয়েছিস। জোরে এখানে তুই প্রথমে প্রচুর নিঃশ্বাস নিলি, এয়ার নিলি, তারপরে জোরে এখানে এক্সহেল করলি, এত জোরে এক্সহেল করবি যে এখান দিয়ে ওয়াটার বেরোবে, এখান দিয়ে ওয়াটার বেরিয়ে এখানে কন্টেনারে জমা হবে। ওটা যখন তুই মাপবি যতটা ওয়াটার, তুই বুঝতে পারবি এতটা এয়ার আমি নিয়েছিলাম। ঠিক আছে? অক্সিজেন অ্যানিমালসও নেয়, সেটা কি করার জন্য, কিছুই তো না, এখানে একটা ক্যান্ডেল নিয়েছে, এখানে একটা ককরোচ নিয়েছে। ঠিক আছে? তো এখানে যদি বন্ধ করে তুই যদি বন্ধ করে রাখিস, একটা লাইভ ককরোচ নিতে হবে একটা ফ্লাস্কে, আর একটা ফ্লাস্কে ডেড ককরোচ নিতে হবে। ঠিক আছে? ডেড ককরোচটাকে ফর্মালিটি ডুবিয়ে দিবি যাতে ওটা পচে না যায়। ঠিক আছে? ডেড ককরোচের কেন নিবি? অ্যাজ আ কন্ট্রোল, বলেছিলাম না কন্ট্রোল হিসাবে নেওয়া হয়। আচ্ছা, এই দুটো ফ্লাস্ক ফর আ ফিউ আওয়ার্স তুই রেখে দিলি, আর দুটোর ভেতরেই কি থাকবে, স্মল বার্নিং ক্যান্ডেল তুই পরে ঢুকিয়ে রেখে দিবি বার্নিং ক্যান্ডেলটা। ঠিক আছে? বার্নিং ক্যান্ডেল ঢুকিয়েই মুখটা চেপে বন্ধ করে দিবি। কি দেখবি যে বার্নিং ক্যান্ডেলটা, যেটার মধ্যে লাইভ ককরোচ আছে, যেটার মধ্যে জ্যান্ত ককরোচ আছে, সেই টিউবটাতে ক্যান্ডেলটা নিভে যাবে। কেন? অক্সিজেন সাপোর্টস কম্বাশন। আর এই ফ্লাস্কেতে যদি জ্যান্ত ককরোচ নিস, সেই জ্যান্ত ককরোচটা অক্সিজেনটা ইউজ করবে। জ্যান্ত ককরোচ যদি অক্সিজেন ইউজ করে নেয়, ক্যান্ডেল জ্বলার জন্য কোনো অক্সিজেন থাকবে না, ক্যান্ডেলটা নিভে যাবে। কিন্তু যেটাতে মরা ককরোচ নিয়েছিস, সেই ককরোচটা তোর অক্সিজেন নিচ্ছে না, সেটাতে ক্যান্ডেল জ্বলতেই থাকবে। তার মানে কি, অক্সিজেন ইজ টেকেন ইন বাই অ্যানিমালস ডিউরিং রেসপিরেশন। বাস, প্লান্ট আর অ্যানিমাল রেসপিরেশনের ডিফারেন্সটা পড়তে হবে, কিছুই নেই এখানে, পড়ে দেখবি আই ডোন্ট থিঙ্ক কোনো প্রবলেম হবে। একই জিনিস, এটা কিছুটা রেসপিরেশন ইন প্লান্টস থেকে কিছুটা নেওয়া আছে, আর কিছুটা এখানের, পড়ে দেখবি আই ডোন্ট থিঙ্ক ডিফারেন্স, এখানে সারা চ্যাপ্টারে যা পড়েছি সেটার ওপরই এটা দেওয়া আছে। ঠিক আছে? ভালো করে পড়ে দেখবি। হয়ে গেল এই চ্যাপ্টারটা শেষ, এবার নেক্সট চ্যাপ্টারে আমরা মুভ অন করবো পরে। ঠিক আছে?